স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব একটা ইকোসিস্টেমের শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো কিভাবে চলে। আমরা আগের ক্লাসে জেনেছি যে একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খলের পাশাপাশি জীবের থেকে জীবে যে একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেন চলে, তার পাশাপাশি সেই ফুড চেনের মধ্য দিয়ে একটা শক্তি প্রবাহ চলে এবং এইভাবেই একটা সিস্টেম প্রকৃতিতে তৈরি হয়। তো এই শক্তি প্রবাহ কিভাবে চলে না, শক্তির স্থানান্তরের মাধ্যমে। কার থেকে কার স্থানান্তর না, এক জীব থেকে অন্য জীব, এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে, এবং এটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তর হয়। এখন এই শক্তির উৎস কী না, আমরা সকলেই জানি একটা বাস্তুতন্ত্রে উৎপাদক বা প্রডিউসার হিসেবে সবুজ উদ্ভিদ সহ ক্লোরোফিলযুক্ত জীবেদের ভূমিকা। ক্লোরোফিলযুক্ত জীব এক্ষেত্রে উৎপাদকেরা সৌরশক্তিকে নিজেদের দেহের মধ্যে সালোক সংশ্লেষের মাধ্যমে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ রাখে, আমরা সকলেই জানি। এবং এই সৌরশক্তির যেটুকু নিয়ে তারা সালোক সংশ্লেষ করে এবং শক্তি অর্জন করে এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত রাখে, সেই শক্তির কিছুটা তারা নিজেদের কাজে লাগিয়ে বাকিটা স্থানান্তর করে। তারা করে না, আমরা অন্যান্য জীবেরা উৎপাদকের কাছ থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পরস্পরভাবে চেন সিস্টেম বা শৃঙ্খলের ন্যায় নিতে থাকে। কীরকম না, উৎপাদককে ভক্ষণ করে প্রাথমিক খাদকেরা, তো উৎপাদকের থেকে তখন এই যে খাদ্যস্থ স্থৈতিক শক্তি প্রাথমিক খাদকে স্থানান্তরিত হয় এবং প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক, সেখান থেকে আস্তে আস্তে একটি খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ শ্রেণীর খাদকে এই শক্তির স্থানান্তর ঘটে। এইভাবে একটি একমুখী পর্যায়ক্রমিক স্থানান্তর লক্ষ্য করা যায়, যাকে আমরা বলবো শক্তি প্রবাহ। আগের দিনে আমরা মোটামুটি জেনেছি শক্তি প্রবাহ, এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। তাই শক্তি প্রবাহের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে এটা এমন একটা বাস্তুতন্ত্রের প্রবাহ পথ বা প্রবাহ পদ্ধতি, যার মাধ্যমে খাদ্যস্থ যে স্থৈতিক শক্তি, যা সৌরশক্তি থেকে আবদ্ধ হচ্ছে, একটা পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে স্থানান্তরিত হয়। এখন এইখানে পুষ্টিস্তর কোনটা না, এখানে এই পুষ্টিস্তর, এই যে বললাম উৎপাদক থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক, এইগুলি প্রত্যেকটি এক একটি পুষ্টিস্তর। তো এই পুষ্টিস্তরকে আমরা বলতে পারি ট্রফিক লেভেল। ওকে, তাই আমরা এগুলোকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি। যাই হোক, আমরা এখন কয়েকটা বৈশিষ্ট্য তাহলে শক্তি প্রবাহের বলতে পারি যে শক্তি প্রবাহ একমুখী হয়। এটা প্রথম পুষ্টিস্তর, এখানে উৎপাদক, ঠিক আছে, সেখান থেকে এরা সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত এই শক্তি প্রবাহ স্থানান্তরিত হয়, ঠিক আছে। আর কি বলতে পারি না, এখানে শক্তির যে নিত্যতা সূত্র আমরা পড়েছি, দেখা যাচ্ছে যেহেতু শক্তি স্থানান্তর হচ্ছে এবং যেটুকু শক্তির কিছুটা তারা ব্যয় করছে, কিছুটা অপচয়ও ঘটছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে শক্তির ধ্বংস হয় না, কিন্তু রূপান্তর ঘটে, ঠিক আছে। এবং এই রূপান্তরের সময় কিছুটা শক্তির অপচয় ঘটে। আমরা ছবির মাধ্যমে এটা আরও বিশদে ব্যাখ্যা করব। এবার চলো আমরা দেখে নিই এই শক্তি প্রবাহের ক্ষেত্রে একটি সূত্রের কথা জেনে নিই। আর লিন্ডেম্যান, ইনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি বাস্তুতন্ত্রের শক্তির এই রূপান্তর ও স্থানান্তর নিয়ে একটি সূত্র প্রস্তাব করেন। সেটি হলো লিন্ডেম্যানের 10% সূত্র বলে আমরা বলে থাকি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই সূত্র অনুসারে বলা হয় যে একটি পুষ্টিস্তর থেকে 10% শক্তি পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত হবে। অর্থাৎ ধরো উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক
বা প্রাথমিক খাদক যে শক্তি অর্জন করলো তার 90%, 90% সে নিজের বিভিন্ন জৈবিক কার্য, বিপাকীয় কার্যতে ব্যয় করে, যেমন শ্বসন, রেচন ইত্যাদি। এবং এরপরে যে শক্তিটা অব্যবহৃত অবস্থায় থাকে তার 10% শক্তি পরবর্তী পুষ্টিস্তর অর্থাৎ প্রাথমিক খাদকের পর কে থাকবে, গৌণ খাদক। তারপরে সেখান থেকে আবার তার এইভাবে 10% করে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এইটাকে আমরা বলবো লিন্ডেম্যানের 10% সূত্র। এর ফলে কি হয় না, এই যে প্রতিটা পুষ্টিস্তরে শক্তি ব্যবহারের ফলে খুব সামান্য শক্তি তাহলে দেখা যাচ্ছে একদম সর্বোচ্চ শ্রেণীর যে শেষ শ্রেণী সেখানে খুব সামান্য শ্রেণীর শক্তি পৌঁছায়। ঠিক আছে, তো একটি উদাহরণ দিয়ে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা পুষ্টিস্তরে কীভাবে 10% করে শক্তি স্থানান্তরিত হচ্ছে এবং সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত তার আস্তে আস্তে শক্তির পরিমাণটা কমতে থাকছে। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটি জিনিসও বলে রাখি, বায়োমাস অর্থাৎ জীবভর যেটা থাকে একদম দেখবে সবুজ উদ্ভিদ বা উৎপাদককে অনেক বেশি, এবং যত এটা আস্তে আস্তে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত যাবে তারা আকৃতিতে বড় হয় এবং সংখ্যায় তারা প্রকৃতিতে কম হয়। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীকালে আরেকটু বিশদে জানব। এরপরে হচ্ছে যে এটা আমরা দেখে নেব যে শক্তি প্রবাহের পদ্ধতিটা কীরকম হয়। চলো আমরা দেখে নিই শক্তি প্রবাহ পদ্ধতি। স্টুডেন্টস, একটা ইকোসিস্টেমের শক্তি প্রবাহের ধারা বিভিন্ন পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে যে স্থানান্তর, তো এই যে পদ্ধতিতে হয় সেটা 3টে পর্যায়ে হতে পারে। প্রথম পর্যায়ে হচ্ছে প্রথমে শক্তি অর্জিত হবে অর্থাৎ শক্তির অর্জন। আমরা সবাই জানি সৌরশক্তিকে কে শোষণ করে না, সবুজ উদ্ভিদ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করে খাদ্য উৎপাদনের জন্য। তো সৌরশক্তি সূর্য থেকে আগত শক্তির মাত্র 0.02% পরিমাণ সবুজ উদ্ভিদ তাদের যে ক্লোরোফিল আছে ক্লোরোফিল দ্বারা শোষণ করে, এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তির আবার মাত্র 0.1%কে তারা কাজে লাগায়, এবং সৌরশক্তিকে খাদ্যের মধ্যে যে খাদ্য ওরা উৎপাদন করে গ্লুকোজ জাতীয় তার মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করতে পারে। এইভাবে একটা বাস্তুতন্ত্রে স্থৈতিক শক্তি উদ্ভিদে আবদ্ধ হয়, এবং যে প্রোডাকশনটা করে, এই যে ফটোসিনথেসিস করে সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ যে প্রোডাকশন বা উৎপাদনটা করে তাকে আমরা বলবো সার্বিক উৎপাদন বা গ্রস প্রোডাকশন, GROSS, গ্রস প্রোডাকশন। শর্ট টার্মে আমরা বলতে পারি ক্যাপিটাল G ক্যাপিটাল P, GP। তাহলে গ্রস প্রোডাকশন কাকে বলবো আমরা আরেকবার জেনে নিই না। সৌরশক্তি থেকে যে পরিমাণ শক্তি উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ রাখে, সেই পরিমাণ উৎপাদনকে আমরা বলবো গ্রস প্রোডাকশন বা জিপি। এবার হচ্ছে এই শক্তি অর্জন করার পর তার ব্যবহার কীরকম হয়। শক্তির ব্যবহার কিভাবে হয় না, সার্বিক এই যে শক্তি উৎপাদন হলো বা আবদ্ধ হলো এর মধ্যে কিছু পরিমাণ উদ্ভিদ নিশ্চয়ই নিজের কাজে ব্যবহার করবে, নিজের যাবতীয় বিপাকীয় কাজে ব্যবহার করে। তো এই বিপাকীয় কাজে যে শক্তিটা ব্যবহার করে সেটা হচ্ছে আমরা বলতে পারি রেসপিরেশন এনার্জি বা ক্যাপিটাল R দিয়ে সেটাকে আমরা প্রকাশ করব। অর্থাৎ উদ্ভিদ এই যে অর্জিত শক্তি তার কিছু পরিমাণ শ্বসনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যে ব্যয় করে। এখন যে গ্রস প্রোডাকশন হয়েছিল তার থেকে তাহলে শক্তি কিছুটা বাদ পড়ে গেল, উদ্ভিদ ব্যবহার করলো। তারপরে যে শক্তি সঞ্চিত থাকলো, যে বাকি পরিমাণ শক্তি, তাকে আমরা বলবো নিট উৎপাদন বা প্রকৃত উৎপাদন বা বলতে পারি NET, নিট প্রোডাকশন। আমরা একে প্রকাশ করতে পারি ক্যাপিটাল NP দিয়ে। তাহলে দেখো স্টুডেন্টস, একটা জিনিস ভালো করে বুঝবে যে গ্রস প্রোডাকশন হচ্ছে সালোক সংশ্লেষ করে উদ্ভিদ যতটা পরিমাণ স্থৈতিক শক্তি সঞ্চিত করে রাখলো খাদ্যর মধ্যে। রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে
ব্যয় করলো যেটা, সেটা নিজেদের বিভিন্ন বিপাকীয় কার্যের মাধ্যমে, সেটাকে আমরা বলবো রেসপিরেটরি এনার্জি, রেসপিরেশন এনার্জি বা ক্যাপিটাল আর। আর তারপরে যে শক্তিটা পড়ে রইল সঞ্চিত হিসেবে, সেটাকে বলবো আমরা নেট প্রোডাকশন বা ক্যাপিটাল এনপি। তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা জানলাম গ্রস প্রোডাকশন, রেসপিরেশন এনার্জি এবং নেট প্রোডাকশন। ঠিক আছে, তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এভাবে শক্তি প্রবাহে শক্তির ব্যবহার হচ্ছে, এবং এই বাকি শক্তি উদ্ভিদ কী করছে, উৎপাদক হিসেবে কী করছে না, এই বাকি শক্তি উদ্ভিদকে যে ভক্ষণ করবে সরাসরি, সেখানে তাহলে স্থানান্তরিত করে দেবে। সেটা আমরা এবার দেখি। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে শক্তির স্থানান্তর। উৎপাদকের থেকে ক্রমান্বয়ে এই শক্তি প্রাথমিক খাদকে স্থানান্তরিত হয়। প্রাথমিক খাদক উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই খাদ্যের মাধ্যমে এই শক্তি তার মধ্যে স্থানান্তরিত হয়। প্রাথমিক খাদকেরাও এই শক্তির কিছুটা বিপাকীয় কার্যে লাগে, কিছুটা অপচয় ঘটে, কিছুটা রেচন, তারপরে তোমার শ্বসন প্রভৃতিতে ব্যয় হয়, এবং তারপরে যে শক্তি বাকি থাকে সেটা আবার পরবর্তী যে গৌণ খাদক মানে প্রাথমিক খাদকদের যারা ভক্ষণ করছে সেখানে স্থানান্তর করে। তোমরা ছবিটাতে আশা করি বুঝতে পারছো। এইভাবে বিভিন্ন পুষ্টি স্তরে শক্তির স্থানান্তরিত হয়। তাহলে শক্তি প্রবাহের 3টে পর্যায়ে আমরা দেখলাম। শক্তি অর্জিত হয়, শক্তির ব্যবহার হয় এবং শক্তির স্থানান্তর হয় বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে। এখন এই শক্তির স্থানান্তর যখন ঘটে, তখন একটি ঘটনা প্রত্যেকটা পুষ্টি স্তরেই ঘটে, তা হলো বিয়োজন। কারণ প্রত্যেক পুষ্টি স্তরেই কারোরই জীবন সম্পূর্ণ এরকম নয় কি সারা জীবন তারা বাঁচবে। প্রত্যেক জীবেরই মৃত্যু আছে, এবং তার জন্য তাদের প্রত্যেকেরই একটা সার্টেন টাইমে তাদের একটা এজ হবে এবং তাদের মৃত্যু ঘটবে। তাদের এই মৃত দেহাবশেষ এছাড়াও বিভিন্ন ধরনের জৈবিক বিভিন্ন অঙ্গ, যেমন গাছের পাতা ঝরা বলো, গাছের ডালপালা বলো, এবং বিভিন্ন প্রাণীদের মৃত দেহাবশেষ বলো, সমস্ত কিছু বিয়োজিত হয়। তাই জন্য প্রত্যেকটা পুষ্টি স্তরের একটা কমন বা সাধারণ বিষয় হলো বিয়োজন। কারা করে না? বিয়োজকরা। আমরা আগের দিন ডিকম্পোজারদের কথা শুনেছি। তারা এই মৃত দেহাবশেষ, প্রতিটা পুষ্টি স্তরের এই মৃত দেহাবশেষকে বিয়োজিত করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে শক্তি প্রবাহ চলে এবং বিয়োজকেরা এভাবে একটা ইকোসিস্টেমে শক্তি প্রবাহের মধ্যে ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই শক্তি প্রবাহের উপর কয়েকটি মডেলের কথা জেনে নেব। স্টুডেন্টস, আমরা চলো জেনে নেব শক্তি প্রবাহের বিভিন্ন প্রকারের মডেল। দেখো, শক্তি প্রবাহের মূলত 3টি মডেল লক্ষ্য করা যায়। বিজ্ঞানী লিন্ডেম্যান একটি মডেল প্রবর্তন করেন, যেটি হচ্ছে একক প্রণালী বা এক চ্যানেলযুক্ত শক্তি প্রবাহের মডেল। বিজ্ঞানী ইপি ওডাম, তোমরা এই ইকোলজিস্টের নাম আগেই শুনেছ। তো ইপি ওডামের একটি মডেল, শক্তি প্রবাহের মডেল, প্রস্তাবিত মডেল, যেটা ওয়াই আকৃতির দেখতে হয়, তাই তাকে আমরা ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল বা দ্বি চ্যানেল বলতে পারি। এবং বিজ্ঞানী ইপি ওডামের পরবর্তীকালে আরেকটি মডেল উনি প্রবর্তন করেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল মডেল বা সর্বজনীন মডেল। তো এই মডেলগুলি আমরা এবার বিশদে আলোচনা করব। দেখো, এক চ্যানেলযুক্ত শক্তি প্রবাহের মডেলের আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি আদর্শ শক্তি প্রবাহের মডেল, যেখানে উৎপাদক থেকে বিভিন্ন খাদকের ভিত্তিতে প্রাথমিক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত শক্তির প্রবাহকে দেখানো হয়েছে। এবং এখানে দেখানো হয়েছে কি উৎপাদকের যে শক্তি কীরকম করে সেটা, সেই সৌরশক্তি বিভিন্ন পুষ্টি স্তর থেকে এক চ্যানেল অর্থাৎ একমুখী হয়ে পরবর্তী পুষ্টি স্তরে যাচ্ছে, এবং এক্ষেত্রে কখনোই আগের পুষ্টি স্তরে শক্তি প্রবাহ ফিরে যায় না, সেটা পরপর স্থানান্তর ঘটতে থাকে।
এবং প্রতিটা পুষ্টি স্তরেই দেখা যাচ্ছে শ্বসন, রেচন এবং বিভিন্ন অন্যান্য বিপাকীয় জৈবিক কার্যের ফলে শক্তির অপচয়ও ঘটছে। তাহলে এটি হলো একমুখী মডেল। এরপরে মডেলটি হলো দ্বি চ্যানেল বা ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেল। এই ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেলে দুটি খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পাবো। আমরা গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের কথা আগেই জেনেছি। এই দুটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যে শক্তি প্রবাহ হয় সেটাই ওয়াই আকৃতি মডেলটিকে প্রকাশ করে বা রিপ্রেজেন্ট করে। এবং ওয়াই আকৃতির এটি দেখতে হয়। এখানে উৎপাদক যেমন এখানে উৎপাদক থেকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল একটি হয়, আবার উৎপাদক থেকে একটি কর্কর খাদ্য শৃঙ্খল হয়। তো এইভাবে দুটি খাদ্য শৃঙ্খলের ব্যাপার এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই মডেলের বৈশিষ্ট্য দ্বারা আমরা যে কোনো বাস্তুতন্ত্রের যে কোনো খাদ্য শৃঙ্খলকে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে। আর এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি শক্তি প্রবাহের সার্বজনীন মডেল বা ইউনিভার্সাল মডেল। এটা বিজ্ঞানী ইপি ওডামের প্রবর্তিত একটি মডেল, যেটা এক চ্যানেল ও দ্বি চ্যানেল শক্তি প্রবাহের সংমিশ্রণে তৈরি। এখন এই সর্বজনীন মডেলে এখানে যেটা দেখানো হচ্ছে যে শক্তি প্রবাহ ও জীবভর দুটোর মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে। এবং এই মডেলের দ্বারা আমরা বিভিন্ন প্রজাতির একটা বাস্তুতন্ত্রের ভূমিকা, তাদের অবস্থান কীরকম সেটা বলতে পারি। ঠিক আছে। তো শক্তি প্রবাহের সার্বজনীন মডেলটি তোমরা ভালো করে করবে। তো এখানে যেটা বলছে আই এখানে গৃহীত শক্তি, পি এখানে উৎপাদন, এন ইউ মানে নট ইউজ অর্থাৎ অব্যবহৃত শক্তি, আর মানে হচ্ছে শ্বসন শক্তি বা রেসপিরেশনের যে এনার্জি, এ মানে হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, বি হচ্ছে জীবভর বা বায়োমাস। তো কীভাবে একটা পুষ্টি স্তরে এগুলো কাজ করে, কিভাবে তারা শক্তিকে ইউটিলাইজ করে এবং শক্তির অপচয় ঘটে, সেটা এখানে এই ইউনিভার্সাল মডেলে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা জানলাম বিভিন্ন প্রকারের শক্তি প্রবাহের মডেল।